জোট ভোটের খেলায় নিবন্ধন সর্বস্ব অনেক দলের অস্তিত্বই হুমকির মুখে। বড় দলগুলোর দায়িত্বহীন চর্চাও দায়ী মত বিশ্লেষকদের। সরকারকে বেকায়দায় ফেলতেই একের পর এক নির্মম হত্যা করা হচ্ছে। বিচ্ছিন্ন ঘটনায় প্রভাব পড়বে না নির্বাচনে, মন্তব্য বিএনপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে 4 দিনে 469 আবেদন জমা। আজ শেষ হচ্ছে আপিলের সময়, কাল থেকে শুনানি শুরু। মার্কিন ভিসা বন্ড তালিকা থেকে নাম কাটার চেষ্টায় বাংলাদেশ। ভারত নিরাপত্তা দিতে না পারায় ক্রিকেট দল না পাঠানোর সিদ্ধান্ত। শৈত্যপ্রবাহ চলতে পারে আরও কয়েকদিন। উত্তরাঞ্চলে বেড়েছে আগুনে পোড়া রোগী। 3 সপ্তাহে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি শতাধিক। গণতন্ত্রে ক্ষমতার রাজনীতিতে নির্বাচনী জোট একটি প্রচলিত চর্চা। বহুদলীয় গণতন্ত্রে বহু দলের উপস্থিতি অপরিহার্য। তবে জোট ভোটের খেলায় নিবন্ধন সর্বস্ব অনেক দলের অস্তিত্বই হুমকির মুখে। নির্বাচন কমিশন কঠোর হওয়ায় আরও বিপাকে এসব দল। অন্যদিকে ক্ষমতার রাজনীতির স্বাদ নিতে নিজ দল ছেড়ে অনেকেই যোগ দিচ্ছেন বড় দলে। আবার দল বিলুপ্ত করে যোগ দেওয়ার ঘটনাও ঘটছে। নিবন্ধন সর্বস্ব এসব দলের কোনো ভবিষ্যৎ দেখেন না রাজনীতি বিশ্লেষকরাও, যদিও বড় দলগুলোর দায়িত্বহীন চর্চাকেও দায় দিচ্ছেন তারা। নিবন্ধন আছে, প্রতীক আছে, কিন্তু ভোটার নেই। দেশে নিবন্ধিত এমন রাজনৈতিক দলগুলোর প্রতীক নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানতে মাঠে নামে ডিবিসি নিউজ। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 59টি। হাতে গোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ দলের প্রতীকই চেনেন না সাধারণ ভোটাররা। চেনেন না এসব দলের শীর্ষ নেতাদেরও। অনেকে বিএনপির সাথে আছে বা জামাতের সাথে আছে, তারা ওই এক কেন্দ্রিকের দিকে আবার চলে যাচ্ছে, যা কিনা এই মানে ভবিষ্যৎ রাজনীতির জন্য ঠিক না। কাদের দল বা কারা এই মার্কাগুলো ক্যারি করে এটা আমরা জানি না। প্রতীক সবগুলোই চিনি, কিন্তু এটা কোন দলের কোন প্রতীক এটা আমি চিনি না। জনগণের জন্য গড়ে ওঠা রাজনৈতিক দল যুগ পার করেও গড়ে তুলতে পারছে না নিজেদের দলের জনসম্পৃক্ততা। নেতাকর্মী তো দূরের কথা, এমনকি তাদের দলের নিজেদের প্রতীকও চেনাতে পারছে না অনেক দল। তাহলে কি নির্বাচন এলেই জোট করতে গঠন করা হয় এ সকল দলগুলোকে? নিবন্ধিত দলগুলোর একটি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, প্রতীক ছড়ি। 2000 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেও নিবন্ধন পায় 2013-তে। অথচ 25 বছরেও ন্যূনতম জনভিত্তি পায়নি দলটি। একই অবস্থা বাংলাদেশ জনতা পার্টি, রিপাবলিকান পার্টি সহ আরও অনেক দলের। এর মধ্যে অনেক দলের কার্যক্রম প্রায় বিলুপ্তির পথে। একটা রাজনৈতিক দল তার কর্মকাণ্ডের ভিতর দিয়ে দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করে। প্রতীক তখনই পরিচিত হবে যখন একটা রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে সারা দেশে পৌঁছে যাবে, তখন কিন্তু মানুষ প্রতীকটাকে চিনবে। নিজস্ব প্রতীকে নির্বাচন করার তো কিছু ঝুঁকি আছে। ইলেকশন কমিশন আপনাকে একটা আলাদা একটা প্রতীকও দিয়েছে, আর নিজস্ব প্রতীক বাদ দিয়ে অন্য মার্কা নেই। এগুলো দলের অন্য নেতা কর্মীদের মধ্যে একটা হতাশার জায়গাটা তৈরি করে। নিবন্ধন সর্বস্ব এসব দলের কোনো ভবিষ্যৎ দেখেন না রাজনীতি বিশ্লেষকরা। পাশাপাশি বড় দলগুলোর দায়িত্বহীনতা এবং ইসির কঠোরতায় বহুদলীয় গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করছেন তারা। এসব দলগুলো যখন আপনি বড় দলের নেতা, বড় প্রধান নেতা আরেকটা দলে যোগদান করে এমপি হওয়ার চেষ্টা করছেন, তখন তো তার দলটা, তার প্রতীকটা একটু হারিয়ে যায়। নির্বাচন বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, নির্বাচন কমিশন কি শুধু নিবন্ধন বিতরণকারী সংস্থা? আর ছোট দলগুলো কি জনগণের প্রতিনিধি নাকি নির্বাচনী অঙ্কের অংশ? আমাকে জনগণ চিনে আমার নতুন পার্টির ক্যান্ডিডেট হিসাবে। এখন আমি যদি পুরনো একটা দলের নিই, তাহলে কিন্তু আমি লোককে বিট্রে করলাম। এখন ম্যানিফেস্টোতে আমি যা বিশ্বাস করি, অথচ আমি যে মার্কাতে আমি নির্বাচন করছি সেটাতে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি ওই মার্কার থেকে লোকের কাছে ভোট যাচ্ছি। তাহলে এটা জনগণকে ধোঁকা দেওয়া হলো। এবারও জোটবদ্ধ নির্বাচনের পথে বড় রাজনৈতিক দলগুলো। জামায়াত বলছে, জোটে আসলেও নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতায় ছোট দলগুলোর জনসম্পৃক্ততা বাড়বে। আমাদের প্রত্যেকেই বলেছি যে আপনারা আমাদের সাথে যদি ইলেকশন করেন, যেহেতু আমরা সমঝোতার ভিত্তিতে আসনটা ভাগাভাগি করছি, আপনাদেরকে সহ মার্কা নিয়ে ইলেকশন করতে হবে, প্রতীক নিয়ে ইলেকশন করতে হবে, এবং এটা মেনে নিয়েই আমাদের সবাই আমরা একসাথে আছি।
পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানে জোটবদ্ধ নির্বাচন খুবই প্রচলিত, তবে জোটবদ্ধ হলেও নিজ নিজ প্রতীকে ভোট করে রাজনৈতিক দলগুলো। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা দুষ্কৃতিকারীদের নির্মম ও পৈশাচিক অতৎপরতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই একের পর এক লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার হত্যাকাণ্ডে এক শোক বিবৃতিতে এসব মন্তব্য করেন তিনি। আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসনের পতনের পর দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বিবৃতিতে মুসাব্বির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার মৃত্যুর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। জানান, তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। সালাউদ্দিন আহমেদ বলেন, বৃহত্তর রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকে, কিন্তু দলের পক্ষে সবার কথা রাখা সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ঢাকার বাইরে তারেক রহমানের উত্তরবঙ্গের সফর শুরু হচ্ছে টাঙ্গাইলের সন্তোষের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে। আর তার এই সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে উত্তরের প্রবেশদ্বার খ্যাত জেলা সিরাজগঞ্জেও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ নির্বাসিত জীবন অবসানের পর আসছে 11 জানুয়ারি থেকে ঢাকার বাইরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সফর ঘোষণা করেছে দলটি। আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। সফর ও কর্মসূচি শুরু হচ্ছে উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে। টাঙ্গাইলে তারেক রহমানের সফর ঘোষণায় ব্যাপক উচ্ছ্বাসিত দলটির নেতাকর্মীরা। দেশনায়ক তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়ে সেই মুক্তিগামী মানুষের মুক্তির সনদ হিসেবে সে কাজ করবেন। অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তারেক রহমান হচ্ছে জেনজিদের পালস বুঝেন, সেজন্য হচ্ছে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল ছেলে মেয়েদের আহ্বান করব, শিক্ষার্থীদের আহ্বান করব, সবাই এখানে থাকবেন। ঐতিহাসিক সফর আখ্যা দিয়ে স্থানীয় বিএনপির নেতারা বলছেন, ভাসানীর সমাধি ছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 60 কিলোমিটার অংশ জুড়ে অগণিত নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতি সামাল দিতে নেওয়া হচ্ছে সব ধরনের প্রস্তুতি। আমাদের সকল প্রস্তুতি আমাদের ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। আমরা একাধিকবার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের মাজার আমরা পরিদর্শন করেছি। আমাদের নেতা কিভাবে আসবেন, তারেক রহমান সাহেব কিভাবে আসবেন, কিভাবে তিনি সেখানে যাবেন এবং এই পুষ্পস্তবক অর্পণ করবেন, সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি। টাঙ্গাইলের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ এটি টাঙ্গাইলের মানুষের জন্য ঈদের দিন, আনন্দের দিন। এই সফরের মধ্য দিয়েই আমি মনে করি বাংলাদেশের মানুষ একটি নতুন রাজনীতি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উপহার পাবে ইনশাল্লাহ। এদিকে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জেও নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। 19 বছর পর উত্তরবঙ্গের সফরে অঞ্চলটির প্রবেশদ্বার সিরাজগঞ্জের বেসিক শিল্পনগরী মাঠে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
আত্মার মাগফিরাতের জন্য একটা গণদোয়ার ব্যবস্থা করেছে। আমাদের নেতা রাজি হয়েছেন, এখানে আসবেন, উনি আমাদের এই দোয়ায় সামিল হবেন। আল্লাহর কাছে আমরা আমাদের নেত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনা করব। 11 জানুয়ারি ঘোষিত কর্মসূচিতে টাঙ্গাইলে দুপুর 1টা ও বিকেল 3টায় সিরাজগঞ্জে উপস্থিত থাকার কথা রয়েছে। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের সময় শেষ হচ্ছে আজ। গেল 4 দিনে আবেদন জমা পড়েছে 469টি। বৃহস্পতিবার এই কার্যক্রম পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার জানান, এবার আর আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন। আইনি ও পদ্ধতিগত ত্রুটির কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের সমর্থন, ঋণ বা বিল খেলাফি, হলফনামায় তথ্য গোপন বা ভুল তথ্য উপস্থাপন, দ্বৈত নাগরিকত্ব, আয়কর সংক্রান্ত জটিলতা এবং দলীয় মনোনয়নের সঠিক কাগজপত্র না থাকায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের অন্যতম কারণ। আমি স্বতন্ত্র প্রার্থী, ঢাকা 18, এখানে ওই 1% সিগনেচারের বিষয় ছিল। লেভেল প্লেইং ফিল্ড আমিও মনে করি না ঠিক আছে, কারণ স্বতন্ত্র প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমরা সব কাগজ সংশোধন করে পরে দেখা গেল যে যারা 1% বলেছে যে অনুসন্ধান ঠিক হয়নি তদন্তে, কিন্তু পরে তাদের সাথে যোগাযোগ করে বা এমনি জানা গেল যে ওনারা অফিস থেকে করে মন গড়া একটা রিপোর্ট দিয়েছিলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য এখনো মাঠের অবস্থা খুব একটা ভালো না। আর বিশেষ করে আইন শৃঙ্খলা তো যেখানে সেখানে মারামারি, কাটাকাটি, হত্যা এগুলো তো হচ্ছেই। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল গ্রহণের 4র্থ দিনেও আবেদন করেন অনেকে। এদিন সকালে এই কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। আগামী 10 থেকে 18 জানুয়ারি অঞ্চল ভিত্তিক আপিল শুনানি হবে। এর মাধ্যমেও প্রার্থিতা ফিরে না পাওয়া গেলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকবে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া পর্যায়ক্রমে পাঠাবে 200 পর্যবেক্ষক। নির্বাচন কমিশনের বৈঠকের পর কথা জানিয়েছেন ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক ডক্টর ইভার্স ইয়াবস। বাংলাদেশ ইইউর জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন কাজ করবে, এই বিষয়ে আলোচনা চলছে। ভবিষ্যৎ সরকার যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে পথ বন্ধ করতে আয়োজন হচ্ছে গণভোটের, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। ঢাকায় এনজিও বিষয়ক ব্যুরোর সম্মেলন কক্ষে আসন্ন গণভোট ও এনজিও সমূহের করণীয় শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি। জানান, ত্রুটিপূর্ণ রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারে গণভোটে হ্যাঁ ভোট জরুরি এবং এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। কর্মশালায় এনজিও প্রতিনিধিরা গণভোটে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গণভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজধানীতে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন কয়েকজন বক্তা, আর বেশ কিছু সংস্কার প্রস্তাবনা দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ নাগরিক সমাজের অংশীজনেরা। এ সময় সংখ্যালঘুদের অবস্থান এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত তুলে ধরে। ধর্মকে একটা বিশেষ সুযোগ নিয়েছে নির্বাচনের জন্য, মনে করেছেন যে এই ধর্মের লোকগুলোকে যদি সুযোগ দিই তাহলে আমাদেরকে ভোট দিয়ে তারা পাশ করাবে। করতে গিয়ে শেষ পর্যন্ত পুরো ধর্মীয় এই ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে বিতর্কিত করেছে। এখন যেমন
এই যে কথা বললেই এই যে বর্তমান যারা আছেন তাই না, ইনারা মোটামুটি খুব ভালো কাজ করতেছেন। হ্যাঁ, ভালো কাজ তো করতেছেন ওনারা, নিজেদের সমস্ত দায়না চোখা মিটাই ফেলছেন। ভালো কাজ নাই, ভালো কাজ তো এগুলি। তো নিজেরটা মিটাই ফেললাম, বাকি সমাজেরটা দেখবো না, এটা ভালো কাজ হয় নাকি? আলোচনায় বক্তাদের কণ্ঠে উঠে আসে সরকারের নানা ব্যর্থতার কথাও। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য কেবল সংখ্যালঘুদের নয়, বরং সব নাগরিকের অধিকার নিশ্চিত করা প্রয়োজন বলেও মত তাদের। যারা যখন ক্ষমতায় আসছেন তারাই তখন যারা ক্ষমতায় নেই তাদেরকে প্রায় এক্সক্লুড করবার চেষ্টা করেই গেছেন, এবং এটা দুই দলই করেছে। এবং এটা হচ্ছে আবার এমন একটা জিনিস যে তারা 5 বছর হয়তো বা একবার মেজরিটি হয়ে যাচ্ছে, আবার তারপরে 5 বছর মাইনরিটি হয়ে যাচ্ছে। ভোট দিতে যেতে পারবে কিনা, অনেকেই বলবে আপনি তো বেঁচে আছেন, এটাই বেশি, আবার ভোট দেবেন কি? তো এটা সংখ্যালঘুদের ক্ষেত্রে এটা হতে পারে। সংখ্যালঘু বলতে আমি পলিটিক্যাল সংখ্যালঘু বলছি। আসলে পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি, এটার সমন্বয়টা তো আসলে করতে হবে। বাংলাদেশের সংবিধানের সীমাবদ্ধতা এবং গণতন্ত্র ভাবনায় ঘাটতি আছে উল্লেখ করে নির্বাচনী অঙ্গীকারকে শুধু ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর বদিউল আলম মজুমদার। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলো ঘাটতি আছে, ডেমোক্রেটিক ডেফিসিট, এবং শাসন প্রক্রিয়া অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি, আমাদের সংবিধানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, আমাদের আইনি কাঠামোতে অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি তাহলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ করবে না। এছাড়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণতন্ত্রকে আরও নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে। অনুমোদনের জন্য এই খসড়া উপস্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে। কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে আসিফ নজরুল জানান, জীবন বাজি রেখে যারা দেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করেছেন তাদের দায় মুক্তি পাওয়া ন্যায্য ও বৈধ অধিকার। আরও জানান, সংবিধানের 46 অনুচ্ছেদে দায় মুক্তি আইন প্রণয়নের সাংবিধানিক ভিত্তি রয়েছে। পাশাপাশি 1973 সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি আইন প্রণয়নেরও নজির রয়েছে। এসব নজির ও আইনি ভিত্তির আলোকে আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের খসড়া তৈরি করেছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের দেয়া ভিসা বন্ডের তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ার বিষয়ে আলোচনা চালাবে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি আরও জানান, ভারত ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় নিরপেক্ষ ভেন্যুতে টি-20 বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় আরও অনেক দেশের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। দেশটিতে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের কমপক্ষে 6 লাখ এবং সর্বোচ্চ 18 লাখ টাকা ভিসা বন্ড বা জামানত দিতে হবে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। এই পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে। কাজেই দায় দায়িত্ব, যদি আপনি ধরেন যে পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না। কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই। তিনি কথা বলেন ক্রিকেট ইস্যুতেও। জানান, ভারত ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো দল ও বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই যায়। একজন ক্রিকেটার যাবে, খেলবে, তারপরে হোটেলে চলে যাবে, তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। নিরাপত্তার কারণেই দিল্লি, কলকাতা, আগরতলায় ভিসা সেবা আপাতত বন্ধ আছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। প্রত্যেকটিরই কিছু নেগেটিভ ইম্প্যাক্ট থাকবেই। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকায় বৃহস্পতিবার সারা দেশে দিনভর গ্রাহকের ভোগান্তির পর দাম বাড়ানোর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। বিইআরসি চেয়ারম্যানের আশ্বাসে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের কর্মসূচি থেকে সরে আসেন তারা। তবে এরপরও মুক্তি মিলছে না গ্রাহকদের, কারণ বাড়তি দাম তাদেরই গুনতে হবে।
টানা এক সপ্তাহের বেশি সময় ধরে খুচরা পর্যায়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট, তাতে চরম ভোগান্তিতে সারা দেশের গ্রাহক। এলপিজির পরিবেশক কমিশন 50 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা ও খুচরা বিক্রেতাদের কমিশন 45 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা করার দাবিতে সরবরাহ বন্ধ রাখেন ব্যবসায়ীরা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দাবি আমলে না নিয়ে অভিযান পরিচালনা করে। এ অবস্থায় বৃহস্পতিবার ধর্মঘটে গেলে অবস্থা হয় আরও খারাপ। গ্যাসের দামটা বাড়ানোর কারণে গ্যাসটা অনেক সংকট পড়ে গেছে। বর্তমানে কোনো বাসা বাড়িতেও গ্যাস নেই। সিলিন্ডার বোতল আগে আমরা 1280 টাকা করেছি, 1380 টাকা পর্যন্ত লইছি, এখন 1400, 1500, 1600, 1800। যারা ডিস্ট্রিবিউটর আছে ওনারা আমাদের মাল দিচ্ছে না, বিগত এক সপ্তাহ ধরে আমাদের কোনো মাল দিচ্ছে না। যাওয়া মাল দিছিল কিছুদিন আগে, তো সরকারে যে রেটটা দিছে 1306 টাকা, ওর পর ইন টোটালি আমাদেরকে মাল দেওয়া বন্ধ করে দিছে। অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এলপিজি ব্যবসায়ীদের সাথে বৈঠক করে। বৈঠকে ব্যবসায়ীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন বিইআরসির চেয়ারম্যান। ভোক্তা অধিকার কর্তৃক যে অভিযান চালানো হচ্ছে সে বিষয়ে তারা কথা বলেছেন। আমরা ভোক্তা অধিকারের সঙ্গে বিষয়ে প্রয়োজনে কথা বলবো। তারা আমাদের আশ্বাসে আশ্বস্ত হয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন। দাবি বাস্তবায়ন হলে দ্রুতই গ্যাস সরবরাহের আশ্বাস দেন ব্যবসায়ীরাও। আমাদের যে কমিশনটা স্ট্রাকচারটা এটা একটু পূর্ণ বিবেচনা করবে স্যার, তাহলে আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা এইটা প্রত্যাহার করব আমাদের যে কর্মসূচিটা। ডিলারদের অভিযোগ, আমদানিকারকরা বিইআরসির নির্ধারিত দামে পাইকারি বিক্রেতাদের কাছে এলপিজি বিক্রি করে না। এজন্য 12 কেজির এলপিজির দাম 1306 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করার দাবি তাদের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন বছরের শুরু থেকে শৈত্যপ্রবাহে নাকাল দেশের বিভিন্ন এলাকার জনজীবন। কখনো এর বিস্তৃতি বেড়েছে, আবার কখনো কমেছে। চুয়াডাঙ্গা, রাজশাহী সহ কয়েকটি জেলায় আজও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গায় আজ ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। এই জেলায় টানা 5 দিন ধরে চলছে শৈত্যপ্রবাহ। সকাল সন্ধ্যা ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। এতে রাস্তাঘাটে কমে গেছে মানুষের আনাগোনা। ঠান্ডাজনিত রোগের সংক্রমণও বেড়েছে। বিশেষ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। এদিকে রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহ চলতে পারে আরও কয়েকদিন। এ বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, টানা 5 দিন ধরে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গায়। জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে এবং প্রতি বছরই তো আমরা দেখি যে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, এবার কি অবস্থা জানাবেন? করি, আসলে আপনি ঠিকই বলেছেন। গত 5 দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে কখনো মৃদু কখনো মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজ সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.0 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। করি, আপনি জানেন চুয়াডাঙ্গা কিন্তু যখন শীত পড়ে তখন প্রচন্ড শীত, প্রচন্ড গরম। এই কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের দুর্ভোগও কিন্তু বেশ বাড়ে। আমরা সকাল থেকেই বিভিন্ন সড়কে দেখেছি, বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। এখানে কিন্তু যারা শীতার্ত মানুষ রয়েছে, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, দিন আনে দিন খায়, তাদের কিন্তু জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। কারণ তারা বাইরে বের হচ্ছে, বাইরে বের হয়ে কিন্তু যদিও কাজ পাচ্ছে, কিন্তু কাজ পেলেও কিন্তু তারা ঠিকমতো কাজ করতে পারছে না প্রচন্ড শীতে। আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে শীতার্ত মানুষের মধ্যে যে শীতবস্ত্র বিতরণের বিষয়টি, সেটি আমরা গতকাল রাতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখেছি যে শীতার্ত মানুষ রয়েছে, ছিন্নমূল মানুষ রয়েছে, যারা রেল স্টেশনে বসবাস করে, তাদের কিন্তু সহায় সম্বল কিছুই নাই, তাদের মাঝে কিন্তু শীতবস্ত্র বিতরণ করেছে। আমরা দেখেছি বেদিপল্লীতে শীতবস্ত্র বিতরণ করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় কিন্তু প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল, ত্রাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন এনজিও থেকে পাওয়া প্রায় 17,645টি কম্বল কিন্তু তাদের সংগ্রহে এসেছে এবং সেই কম্বলগুলো জেলার 4টি উপজেলায় সমবন্টন করেছে এবং সেগুলো বিতরণ কার্যক্রম কিন্তু চলছে। ইতিমধ্যে 14,000 কম্বল কিন্তু বিতরণ করা হয়েছে। এদিকে কিন্তু 17 লক্ষ টাকা নগদ অর্থ কিন্তু বরাদ্দ এসেছে এবং সেই টাকা কিন্তু ইতিমধ্যেই কিন্তু শীতার্ত মানুষের মধ্যে
যে শীতবস্ত্র সেটি ক্রয় করা হবে এবং ক্রয় করে সেগুলো কিন্তু বিতরণ করা হবে। ভবিষ্যৎ পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, রাত এবং দিনের তাপমাত্রা কিন্তু পার্থক্য কম থাকায় কিন্তু শীতের যে তীব্রতা সেটি বেশি অনুভূত হচ্ছে এবং সামনের দিনগুলোতে আরো তাপমাত্রা কমতে পারে। সেলিম, ধন্যবাদ আপনাকে। তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়ার সংখ্যা বাড়ছে উত্তরাঞ্চলে। গেল 3 সপ্তাহে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন শতাধিক। তাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ নারী। ধারণ ক্ষমতার কয়েক গুণ রোগীর চাপে হিমশিম চিকিৎসকরা। এদিকে বাড়ছে ঠান্ডাজনিত অসুখ। এর মধ্যে মারা গেছেন 18 জন। এই অবস্থায় নিজেদের সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির দিনমজুর দুলাল হকের শিশু সন্তান লামিয়া আক্তার প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে পুড়ে গেছে শরীরের 65%। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুঃসহ যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। মেয়ে আমার ছটফট করতেছে, ধরফর করতেছে, কান্নাকাটি করতেছে, খাইতে পাচ্ছে না, পুরো শরীরে আগুন লাগতেছে। আমি ওর মা হয়ে আমি স্থির হয়ে থাকতে পারছি না। 14 শয্যার বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন 60 জন, যাদের 50 জনই দগ্ধ হয়েছেন শীতে আগুনের উত্তাপ নিতে গিয়ে। গতবারের তুলনায় এবারে রোগীর সংখ্যাও বেশি। মেয়েটা খুব ছটফট করতেছে, খারাপ লাগতেছে শরীরে, জ্বালা যন্ত্রণা করে, মানে সারা দিন ঘুম পারবে না। গোসল করে আসে আগুন পাওয়ার যায় দিয়ে মেসকিতে আগুন লাগছে। এই পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে নেই পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম। চিকিৎসার জিনিসপত্রের যেমন সংকট আছে, তার চেয়ে বেশি জনবলের প্রচন্ড সংকট। এখানে দক্ষ জনবল যেটাকে আমরা বলি, এটা প্রচন্ড সংকট। এদিকে অন্যান্য ওয়ার্ডে চাপ বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের। রংপুর মেডিকেলে গেল 20 দিনে মৃত্যু হয়েছে 11 শিশু ও 7 বয়স্ক রোগীর। গাদাগাদি করে চিকিৎসায় সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ স্বজনদের। শীতকালে রোগীর সংখ্যা 4-5 গুণ বৃদ্ধি পাচ্ছে, সে অনুপাতে এখানের সিট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। রোগী তো অনেক, প্রতিটা বেডে 3টা-4টা। এই বাস্তবতায় সংকট নিরসনে বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই হসপিটালটা যখন হয়ে যাবে, সেখানে কিন্তু অতিরিক্ত জনবল আমরা পাবো, ইনস্ট্রুমেন্ট পাবো। সেই হিসাবে পূর্ণাঙ্গ একটা 100 বেডের হসপিটাল হবে এবং সেটা যখন হবে তখন হয়তো বা আমরা মানে পূর্ণাঙ্গভাবে সব রোগীকে পুরোপুরিভাবে চিকিৎসাটা ভালোভাবে দিতে পারবো। হাসপাতালের তথ্য অনুসারে গেল বছর শুধু আগুন পোহাতে গিয়েই দগ্ধ 506 জন চিকিৎসা নেন, আর এবার গেল 3 সপ্তাহে এ সংখ্যা শতাধিক। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। সুন্দরবনে কাঁকড়ার প্রজনন মৌসুম জানুয়ারি ও ফেব্রুয়ারি। এ সময় সুন্দরবনের সব নদী ও খালে কাঁকড়া আহরণ এবং সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় দুর্বিষহ দিন পার করছেন উপকূলীয় জেলে ও সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণ করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। সুন্দরবনের 6017 বর্গ কিলোমিটার এলাকায় জলভাগ প্রায় 31%। এখানে 210 প্রজাতির সাদা মাছ, 24 প্রজাতির চিংড়ি ও 14 প্রজাতির উভচর প্রাণী আছে। সুন্দরবনের সম্পদ আহরণের জন্য 12,000 নৌকার অনুমতিপত্র দেওয়া হয়, যার 1/3 কাঁকড়া ধরার জন্য বরাদ্দ। সুন্দরবনের নদী খালে কাঁকড়ার প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। বন বিভাগের এই নিষেধাজ্ঞা মানতে গিয়ে চরম অর্থকষ্টে পড়ে মানবেতর জীবন কাটাচ্ছেন উপকূলীয় জেলে ও সংশ্লিষ্টরা। 2 মাস যখন পাস পারমিট বন্ধ থাকবে, সুন্দরবনে ঢুকতে দেবে না, তখন তো অবশ্যই ওদের অনেকটা কষ্ট হয়। পরিস্থিতি উত্তরণে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন তারা। যদি জেলেরা এই সময় কাঁকড়া আহরণ করার সুযোগ পায়, যেমনিভাবে বৈদেশিক মুদ্রাও আমাদের বেশি আসবে, সেভাবে তাদের জীবন জীবিকাও সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে। নিষেধাজ্ঞা অমান্য করলে বন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাস কিন্তু কাঁকড়া ধরা নিষেধ। দুজনের কর্তৃপক্ষ আমাদের সেইভাবে নির্দেশ দিচ্ছেন যে কোনো কথায় যেন কেউ প্রবেশ করতে না পারে, কোনো ধরনের কাঁকড়া আহরণ না করতে পারে। কাঁকড়া শুধু অর্থনৈতিক নয়, সুন্দরবনের খাদ্য শৃঙ্খল রক্ষায় গুরুত্বপূর্ণ। তাই জেলে ও কাঁকড়া ব্যবসায়ীদের সংকট সমাধানে কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমন দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক।